মানে গতানুগতিক কাজ করার থেকে একটু ওয়েট করি, প্রবলি একটু ওয়েট করলে বেটার স্ক্রিপ্ট আসবে এবং ওই বাছাই করার ব্যাপারটা তৈরি হবে। তো 2-4টা স্ক্রিপ্ট ফিরিয়ে দেওয়ার পর ব্যাপারটা এরকম হয়ে গেল যে ও উনি তো এখন আর কাজ করছেন না, উনি এখন সংসারে অনেক ব্যস্ত। মোটামুটি সবাই জেনে গেল যে আমি খুব সংসার করছি। আই থিঙ্ক মানে একটা মানুষ তো একটা লেভেলের, মানে যাকে বিয়ে করেছে সে তো জেনেই বিয়ে করেছে আমি কে বা আমি কি প্রফেশনে আছি, আমরা নতুন করে ও প্রফেশনে নেই। সো তার ওরকম মানা করার কোনো বিষয় না। আর আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই মাই ডিয়ার। সত্যি কথা হচ্ছে আমার শাশুড়ি এক টাইমস তানভীরের থেকে বেশি আমাকে আদর করে। সো আমাকে মানা করার কোনো বিষয় ওনার মধ্যে কাজ করার কথা না। আই ডোন্ট থিংক শি মেন্ট ইট। কারণ জয়া আহসান তো বাংলাদেশেই হয়েছে ডেফিনেটলি। এবং একটা টাইমে যখন আমরা নতুন নতুন কাজ করছি, সবচেয়ে ক্রিম ডিরেক্টরের কাজগুলো জয়া আপা করেছে। তো তখন কি উনি তাহলে ওই সব ক্রিম ডিরেক্টরের ফেভারিট ছিলেন? হ্যাঁ, আই থিঙ্ক ইউ ইউজ দ্য পারফেক্ট ওয়ার্ড, যে রিহ্যাবে যাওয়ার মতো একটা ব্যাপার। সত্যি কথা হচ্ছে যে গ্যাপটা যে খুব চিন্তা করে নেওয়া বিষয়টা এরকম না যে খুব পরিকল্পিতভাবে গ্যাপ নিয়েছি, তা না। আমার যেটা হয়েছিল, যেটা আসলে ওই টাইমে যারা কাজ ফলো করতেন তারা সবাই বুঝবেন যে ওই টাইমে একটা কাজের মান পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা দিয়েছিল। সো ওই সময় কাজ এনজয় করছিলাম না, যে সিন নামছে দিনে, এত সিন নামছে, সিরিয়াল হচ্ছে, বডি এতটুকু, কমার্শিয়াল এতটুকু যাচ্ছে, মানুষজন আগের মতো নাটক দেখছে না। আগে মানুষজন নাটক দেখে কোথাও গেলেই মানুষজন বলতো আপু ওই নাটকটা দেখেছি। ইভেন আমাদের নাটক না হয়েও অন্য কারো নাটক হলেও বলতো যে আপু ওই ওই কাজটা দেখেছেন আপনি, ওটা ভালো লেগেছে। অনেক বছর কিন্তু আমরা ওই লেভেলের রিয়াকশন পাচ্ছিলাম না, না অডিয়েন্সদের কাছে, না সাংবাদিকদের কাছে, না কোনো কিছুতেই। সব চলছিল কিন্তু ওই চলার গতিতে চলছে আর কি। সো একটা পয়েন্টে মনে হয়েছে যে আসলে কি ওই এভাবেই কাজ করব, কারণ খুব ভালোবাসার জায়গা আর খুব ভালো লাগার জায়গা থেকে কাজটা করি আমি। সো যেহেতু এনজয় করছিলাম না, মনে হচ্ছিল যে আচ্ছা একটু ওয়েট করি, ভালো স্ক্রিপ্টের জন্য ওয়েট করি, ভালো স্ক্রিপ্ট বেছে বেছে একটা লেভেলের যে মানে গতানুগতিক কাজ করার থেকে একটু ওয়েট করি, প্রবলি একটু ওয়েট করলে বেটার স্ক্রিপ্ট আসবে এবং ওই বাছাই করার ব্যাপারটা তৈরি হবে। তো 2-4টা স্ক্রিপ্ট ফিরিয়ে দেওয়ার পর ব্যাপারটা এরকম হয়ে গেল যে ও উনি তো এখন আর কাজ করছেন না, উনি এখন সংসারে অনেক ব্যস্ত। মোটামুটি সবাই জেনে গেল যে আমি খুব সংসার করছি। হ্যাঁ, এটা হতে পারে, এটা চিন্তা করতে পারে, বাট আমার ওই অব্লিগেশন কখনোই ছিল না যে শ্বশুর বাড়ির পক্ষ থেকে মানা আছে বা কিছু আছে। আই থিঙ্ক মানে একটা মানুষ তো একটা লেভেলের, মানে যাকে বিয়ে করেছে সে তো জেনেই বিয়ে করেছে আমি কে বা আমি কি প্রফেশনে আছি, আমরা নতুন করে ও প্রফেশনে নেই। সো তার ওরকম মানা করার কোনো বিষয় না। আর আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই মাই ডিয়ার। সত্যি কথা হচ্ছে আমার শাশুড়ি এক টাইমস তানভীরের থেকে বেশি আমাকে আদর করে। সো আমাকে মানা করার কোনো বিষয় ওনার মধ্যে কাজ করার কথা না। ইনফ্যাক্ট সে খুব গর্ববোধ করে যখন আমি কোনো দাওয়াত টাওয়াতে যাই, যখন 4 জন আমার সাথে ছবি তুলে, যে হ্যাঁ আপনার ছেলের বউ তো খুব সুইট, হ্যাঁ ওকে আমরা টেলিভিশনে দেখি, সে খুব খুশি, হ্যাঁ হ্যাঁ আমার বউ, এরকম একটা ব্যাপার করে আমার শাশুড়ি। প্রথম দিকে হয়েছিল, মানে কঠিন মনে হয়নি সত্যি কথা যেটা। আমি তো আসলে জানতাম না যে আমি অভিনয়ে আদৌ কতটুকু করতে পারি বা পারি কিনা। আমার স্কুলে ড্রামা কম্পালসারি ছিল। সো একটা আইডিয়া ছিল, যে একদমই আইডিয়া নেই বিষয়টা ওরকম ছিল না, কিন্তু আইডিয়া থাকলেই তো হয় না, আসলে তো পরীক্ষাটা দিতে হয়, পরীক্ষাটা দিয়ে পাশ করতে হয়। তো আমি আসলে যখন প্রথম নাটক করব ডিসাইড করেছি, বা যখন আমাকে সবাই প্রেশার দিচ্ছিল যে নাটক করো, আমি প্রথম নাটকের সময় আমার মেন্টালিটি এরকম ছিল যে এটা আমি করবো, এন্ড এটা যদি করে যদি উতরে যাই, পার হয়ে যাই, তাহলে আমি নেক্সটটা করার চিন্তা করবো। আর যদি ওইটা শুটিং করার সময় মনে হয় যে না এটা আসলে নট মাই কাপ অফ টি, আমি এনজয় করছি না বা আমি আসলে পারছি না, তাহলে আমি আর নাটক করবো না। প্রথম কথা হচ্ছে নতুন যখন কাউকে টিভিসিতে লঞ্চ করা হয়, সে কিন্তু সেলিব্রিটির মতো পেমেন্ট পায় না, এটা হচ্ছে নাম্বার 1। আমি যখন নাটক করে আমার একটা ওই গ্রহণযোগ্যতা তৈরি হবে, তখন আমি যে টাকাটা একটা বিজ্ঞাপনে নিব, আমি নিশ্চয়ই প্রথম বিজ্ঞাপন যখন করি সেই টাকাটা আমাকে দেয়া হয়নি, এটা হচ্ছে নাম্বার 1। আই ওয়াজ পেইড ওয়েল, বাট ওই লেভেলের না, এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমার বিজ্ঞাপনগুলো ছিল খুব অ্যাক্টিং বেসড। সো কোনো একটা জায়গায় প্রবলি আমার অ্যাক্টিং করার একটা ভেতর একটা ইচ্ছা বা চাহিদা ছিল, যেটা আমি পরে বুঝতে পেরেছি। সো অ্যাক্টিং যখন আমাকে করতে সবাই বলছিল এবং বলেছেও এমন লোকজন, যে জাকের কাকু বলছে যে করো মা, একটা করতে অসুবিধা কি, বা কোনো একদিন নূর আঙ্কেলের সাথে দেখা হয়েছে, তারা বলছে যে করো। হ্যাঁ, তো সবাই যখন সারাক্ষণ বলতে থাকে তখন মনে হয় কিন্তু যে আচ্ছা একটা করেই দেখি। ওই একটা করে দেখার থেকে তারপর আর বের হতে পারিনি, তারপর যেটা একটা লেড টু অ্যানাদার, এন্ড ওভাবে করেই জিনিসটা শুরু হয়ে গেছে। নাম্বার 1 কমফোর্ট হচ্ছে টাইম বেশি থাকে। আচ্ছা,
নাম্বার ওয়ান কমফর্ট যেটা, যে ওদেরও দিনের মধ্যে একটা শুটিংয়ের টার্গেট থাকে যে এতগুলো সিন করতে হবে, বাট সেই সিনগুলো এমন না যে সেটা 20টা 22টা সিন, ইটস নট দ্যাট। সো যেই নাম্বার অফ সিনস ওরা টার্গেট করে দ্যাট ইজ ভেরি মাচ অ্যাচিভেবল। সো প্রতিটা সিনের পিছনে এক্সট্রা এফার্ট অ্যাক্টিংয়ের ক্ষেত্রে দেওয়া যায়, এটা হচ্ছে এক। 2 নম্বর আরাম, যেটা আর্টিস্ট হিসাবে বা অ্যাক্টর হিসাবে আরাম, আমার শুধু অ্যাক্টিংটা নিয়ে ভাবতে হচ্ছে, আমার কাপড় নিয়ে ভাবতে হচ্ছে না, আমার হেয়ারস্টাইল নিয়ে ভাবতে হচ্ছে না। ওগুলো নিয়ে ভাবার বা ডিসকাশন করাটা হয় আগে, শুটিংয়ের আগে। নির্ধারিত স্পেশালাইজড লোকজন আছে যারা ওই ডিপার্টমেন্টগুলো দেখছে। সো আমি কি জুতা পরবো, আমার চুল কি হবে, আমার অর্নামেন্টস কি হবে, এগুলো কোনো কিছুই আমার ভাবা লাগছে না। ওগুলো নিয়ে আমার টাকা স্পেন্ড করতে হচ্ছে না। আমাদের নাটক করার সময় কিন্তু একটা কোয়াইট আ লার্জ অ্যামাউন্ট অফ মানি কিন্তু আমাদের কস্টিউমের পিছনে যায়, মেকআপের পিছনে যায়, এটা ম্যাক্সিমাম মানুষেরই যায়, ওটা হচ্ছে না। সবাই যে যার জায়গায় স্পেশালাইজড, ওখানে প্রোডাকশন কন্ট্রোলার স্পেশালাইজড, ওখানে খুব অর্গানাইজড ওয়েতে কাজটা হয় এবং প্রচুর সময় প্রি প্রোডাকশনে দেওয়া হয়, যেটা আমরা যখন নাটক করতাম প্রি প্রোডাকশন বলতে গেলে হতোই না। মানে একটা লেভেলের শর্ট ডিভিশন করা থাকে, কি শর্টের পরে কি শর্ট নেওয়া হবে, ইভেন ডিটেল যে শিটটা থাকে সেটার মধ্যে লেখা থাকে যে এই সিনে এত ঘন্টা ব্যয় হবে, ওটাও লেখা থাকে। মানে আমরা যখন কল শিটটা পাই যে এই সিনে এত ঘন্টা সময় নির্ধারিত করা হয়েছে, ওখান থেকে কম বেশি হয়, বাট ওরা ওইটাও একটা অ্যাপ্রক্সিমেট করে রাখে, ইট ইজ দ্যাট প্ল্যান্ড। সো ওই লেভেলের প্ল্যানিং যখন থাকে তখন কাজ অটোমেটিকলি অনেক এফিসিয়েন্সি বেড়ে যায়। তা আমি একটু ডিটেলে বলি তাহলে। প্রথম কথা হচ্ছে, আমার কাছে আমি জানি না, আসলে শুনিনি জয়া পাখি বলেছে, বাট আমি বুঝতে পারছি যে জয়া পাখি বলেছে। আই থিঙ্ক ওটা শি মেন্ট ইট, কারণ জয়া আহসান তো বাংলাদেশেই হয়েছে ডেফিনেটলি। এবং একটা টাইমে যখন আমরা নতুন নতুন কাজ করছি, সবচেয়ে ক্রিম ডিরেক্টরের কাজগুলো জয়াপা করেছে, তো তখন কি উনি তাহলে ওই সব ক্রিম ডিরেক্টরের ফেভারিট ছিলেন? ক্রিম ডিরেক্টর, রাইট। এটা আমরা সবাই জানি যে প্রতিটা ভালো, মানে ওই টাইমের ভালো ডিরেক্টর যারা আছে তারা সবাই কোনো একটা ভালো সিঙ্গেল নাটক বা ভালো টেলিফিল্মে জয়াপাকে নিতেন। এবং আমার এখনো একটা ইন্টারভিউর কথা মনে আছে, জয়াপু বলেছে যে ডিরেক্টররা আমার উপর ডিপেন্ড করতে পছন্দ করে, তারা আমাকে নিয়ে ভেবে স্ক্রিপ্ট লেখে, সেটা আমার একটা পাওয়া। এখন তারা যদি আমাকে নিয়ে ভেবে স্ক্রিপ্ট লেখে তাহলে আমি কি করতে পারি? সো তাহলে তো উনি এটা অ্যাচিভ করেছে এই দেশে। সো ওই কমপ্লেন তো আসার কোনো সুযোগই নেই। এটা হচ্ছে এক। আর 2 হচ্ছে যে প্রতিটা মানুষের কিছু কমফর্ট জোন তৈরি হয়। ধরেন আমি যদি একজন ডিরেক্টরের সাথে কাজ করি, এমন হয়েছে, একাধিকবার হয়েছে যে ওই ডিরেক্টর আমাকে একাধিকবার কাস্ট করেছে, সেটা শিয়াব শাহিন হোক, সেটা দোদুল ভাই হোক, সেটা রুরিন রহমান হোক, সেটা যে কোনো মানুষ, অরণ্য আনোয়ার হোক, আমার দেখা গেছে পরপর তার সাথে অনেকগুলো কাজ হয়েছে। ওটা ওই সিঙ্কটা তৈরি হয়ে যায়, এটা নট, মানে ওটা একদমই এরকম না যে ওই ঘরানার। আচ্ছা, হ্যাঁ। এখন কারণ জোহরের শাহরুখ খানের সাথে একটা সিঙ্ক আছে, কারণ জোহরের আলিয়া ভাটের সাথে একটা সিঙ্ক আছে, কিন্তু কারণ শাহরুখ খান আর আলিয়া ভাট তো ডেলিভার করে। তো আই এম শিওর সালমান খানেরও এরকম সালমান খানেরও একটা ডিরেক্টরের সাথে তিনটা করে ছবি হয়, ও 3টা ছবি করে তারপর অন্য ডিরেক্টরের কাছে যায়। আচ্ছা, সো ইটস নট দ্যাট। আমার কাছে যেটা মনে হয় যে একটা মানুষ যখন ওই ডেলিভারটা করতে পারে তখন উনি ওইটা চিন্তা করে যে আচ্ছা কমফর্ট জোন হয়ে গেছে ওই জায়গা থেকে। বাট আই ডোন্ট থিঙ্ক ওটিটির ক্ষেত্রে কাস্টিংটা এরকম হওয়ার কথা, কারণ ওটিটির প্রতিটা ক্যারেক্টারে 3-4 জন অপশন থাকে। আমি কিন্তু আমার ক্যারেক্টারে অনলি অপশন ছিলাম না, আমি যে সাবনিন চরিত্রটা প্লে করেছি তার আরো অপশন ছিল। তাদের সাথেও নিশ্চয়ই কথা বলা হয়েছে, তাদেরও নিশ্চয়ই কোনো প্রকারের লুক টেস্ট বা কিছু দিতে হয়েছে, এন্ড দেন ওগুলো ইন্ডিয়াতে, যেহেতু হইচই ইন্ডিয়া বাংলাদেশ একটা ব্যাপার, সো ইন্ডিয়াতে পাঠানো হয়, দেন ওরা ওখান থেকে কনফার্ম করে, দেন হচ্ছে ফাইনাল কাস্টিং হয় যে ওকে। আচ্ছা, আমি সত্যি কথা যেটা, আমি আসলে 1 বছর ধরে চিন্তা করছিলাম, মানে আমার বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল দ্যাট আমার কেন জানি মনে হচ্ছিল আই হ্যাভ টু গেট ব্যাক। আমার বাবা চাইতেন, যখন আমি ব্রেকটা নিয়েছি সে আমাকে খুব ফোর্স করতেন না, বাট 2-1 সময় বলতেন যে তুমি কাজ করবে না, একটু টুকটাক কাজ করো। হ্যাঁ, মানে সে ঘরে বসে আছে, একটা মেয়েটা তার ভালো লাগতো না, যে তুমি ঘরে বসে থাকবে কেন, বা তুমি কি অন্য কিছু করতে চাও। কিন্তু সে আবার এটাও বুঝতো যে আমি আসলে এই জায়গাটাই ওন করি, এই জায়গাটাই ভালোবাসি, আমি অন্য কোনো কাজই এই জায়গাটাতে যতটা আমি ভালোবেসে কাজটা করি, অন্য কোনো কাজ আসলে আমি করার জন্য করব। আর যেহেতু সে ছোটবেলা থেকে আমাকে চেনে, আমি করার জন্য কোনো কাজ আবার করতে পারি না, আমার করলে ইট হ্যাজ টু বি 100% অর নট। সো ইন বিটুইন কোনো ব্যাপার থাকে না আমার। ওটা চিন্তা করলেই তো আর হয় না, চিন্তা করে একটা প্রস্তুতির ব্যাপার আছে বা একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো এরকম হঠাৎ করে একদিন কোনো এক সময় মনে হলো যে আচ্ছা আমি তো চিন্তা করছি কিন্তু কেউ তো জানে না
যে আমি আসলে ব্যাক করতে চাই। সবাই তো জানে আমি সংসারে অনেক ব্যস্ত, সংসার করে ফাটিয়ে ফেলছি আমি একদম। তো আমি দিনার ভাইকে একদিন ফোন দিয়ে কথায় কথায় বলেছি যে দিনার ভাই আমার না একটা ফেভার লাগবে। দিনার ভাই খুব অবাক হয়েছে যে ফেভার লাগবে আমার, আমি আই এম নট ইউজুয়ালি সামওয়ান যে ফোন করে বলবে আমার একটা ফেভার লাগবে। তো দিনার ভাই বলছে কি ফেভার জানি, আমি বলছি দিনার ভাই আমি আসলে চিন্তা করছি যে আই ওয়ান্ট টু গেট ব্যাক টু ওয়ার্ক, কিন্তু আমি কিভাবে গেট ব্যাক করবো সেটা আসলে আমি জানি না। সো এমন না যে তুমি কাস্টিং করো বা সামথিং, বাট তোমার যদি তুমি যেহেতু এখন যেহেতু সে অনেক ব্যস্ত, তো তোমার যদি কোনো অপশন থাকে কাউকে বলার যে আচ্ছা শি ওয়ান্টস টু গেট ব্যাক টু ওয়ার্ক, যদি এমন কিছু থাকে তাহলে তুমি একটু আমার কথা ভেবো, এটুকু বলেছি। তো পরদিনই বেসিক্যালি সৌদ ভাই আমাকে ফোন দিয়েছে, কারণ সেদিন রাত্রেবেলায় দিনার ভাইয়ের সাথে সৌদ ভাইয়ের কথা হয়েছে এবং সৌদ ভাই বলেছে হ্যাঁ জানি তো হতে পারে অবশ্যই। ওটা খুবই ছোট ক্যারেক্টার ছিল সেবা কাব্যর, বাট পরদিন যখন আমাকে সৌদ ভাই ফোন দিয়ে স্ক্রিপ্টের কথা বলেছে আর দিনা ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে আচ্ছা সৌদ তোমাকে ফোন দিবে, একটু সৌদের সাথে কথা বলো, আমি কিঞ্চিত খুব অবাক হয়েছি যে আরে এত দ্রুত, আমি একদিন বললাম আর পরদিনই আমার কাছে কাজ চলে আসলো, বিষয়টা এত সহজ হবে এটা তো চিন্তা করিনি।